অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে লেখক আড্ডায় আড্ডা দিব বিশিষ্ট কথা সাহিত্যিক মোজাফফর হোসেনের সঙ্গে। এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? এবার প্রথম দিনই শুক্রবার ছিল বইমেলায়, এবং প্রথম দিনই মেলা খুব প্রস্তুত না হলো, মেলা প্রাঙ্গণ বিশেষ করে সোহরাওয়ার্দী অংশটা। তারপরও আমরা যথেষ্ট দেখছি, মানুষ আসছেন, পাঠক, দর্শনার্থী। এবং দ্বিতীয় দিন থেকেও আমরা দেখলাম যে শনিবার, রবিবার, সোমবার মানে কর্মদিবস শুরু হলো, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে ক্রমেই মেলা জমে উঠেছে। এবং শুরু থেকেই একটা শঙ্কা ছিল এমনি নানা কারণে, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে মানুষের মনে যে হয়তো আমরা ভাবছিলাম কোনো মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে মেলার পরিস্থিতি খুব ভালো। এবং পাঠক, দর্শনার্থী যারা আসছেন তাদের একটা অংশগ্রহণ খুব আমার ভালো লাগছে শুরু থেকেই। এবারের বইমেলা আপনার কি কি উল্লেখযোগ্য বই বের হচ্ছে এবং কোন প্রকাশনা থেকে? আমার দুটি বই বের হচ্ছে এবার। একটি হলো প্রবন্ধের বই। প্রবন্ধের বইটির নাম হলো আপনার ব্রাহ্ম সমাজে ইসলাম, সাহিত্যে সক্রিয়তাবাদ অন্যান্য। এই বইটা আসলে আমি সাম্প্রতিক সময় একটা বিতর্ক দেখলাম তৈরি হয়েছিল, এটা প্রায় 1 দশক ধরেই, যে আমরা জানি যে ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র আল কোরআনের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক, এটা আমরা জেনে এসেছি। হঠাৎ করে একটা বিতর্ক উঠলো যে না, তিনি নন, তিনি এটার অনুবাদক নন, আবার এরকমও বললো যে তিনি আসলে অনুবাদই করেননি। তখন ওই আগ্রহ থেকে আমার একটু পাঠ করতে ইচ্ছে করলো যে ওই সময়ের যে আমাদের ইসলাম ধর্ম চর্চা বাংলা আধুনিক গদ্যে প্রথম শুরু হলো, কিভাবে হলো। তখন দেখলাম যে ব্রাহ্ম সমাজের যারা প্রগতিশীল মানুষ, যারা বিভিন্ন ধর্ম নিয়ে ওই সময় চর্চা করতেন, তো বিশেষ করে আধুনিক গদ্য ভাষা যখন বিকাশ হচ্ছে সেই সময় তাদের একটা বড় অবদান আছে। এবং সেই অবদানটা এরকম, আমাদের যারা শুনছেন তারা একটু জেনে রাখলেন। বই হয়তো সবার পক্ষে সংগ্রহ করা, পড়া হয়তো সম্ভব হবে না। যে ওই সময়ে আপনি দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পূর্ণাঙ্গ জীবনী বের করছেন ব্রাহ্ম সমাজের ভাই গিরিশচন্দ্র সেন, যিনি কিন্তু হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সেই মানুষটা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে তিনি কিন্তু এই কাজটি করলেন। তারপর প্রথম 4 আমাদের প্রধানতম নবী যারা আর কি, তাদের যে জীবনী সেটাও তার হাত দিয়েই। তারপর আপনার 4 খলিফার জীবনী আপনি ভেবে দেখেন যে সেই সময় তিনি এগুলো লিখেছেন, প্রায় 25টি বই লিখেছেন ভাই গিরিশচন্দ্র সেন একা। এবং শুধু তিনি না, রামপন গ্রুপের মতো আরও অনেকেই ছিলেন ব্রাহ্ম সমাজে, যারা হযরত মুহাম্মদের জীবনী 4টি আমি জীবনী দেখলাম সেই সময় তারা লিখেছেন, হয়তো 2 দশক বা 3 দশকের মধ্যে। তো এই জিনিসটা নিয়ে আমার কাছে তখন একটা মনে হলো যে গবেষণার বিষয়, কারণ এখন বিভ্রান্ত ছড়ানোটা খুব সহজ। ফেসবুকে আপনি জানেন যে কেউ আর ওইটা তথ্য যাচাই বাছাই করে না। আর আমাদের প্রজন্ম পাঠ বিমুখ প্রজন্ম, আমি নিজেকেও সেই প্রজন্মের অন্তর্ভুক্ত করেই বলছি। হয়তো আমাদের অগ্রজ প্রজন্ম আমি যে কথাগুলো বলছি তারা জানেন, আমি বিশ্বাস করি। আমাদের যারা প্রবীণ, আমাদের যারা প্রণম্য যারা আছেন তারা জানেন, কিন্তু আমাদের প্রজন্ম এসে আমরা যেটা হয়ে গেছে, আমরা একটু ফেসবুক নির্ভর হয়ে গেছি, গুজব নির্ভর হয়ে গেছি, এবং আমরা তথ্য যাচাই করি না। আমার মতের সঙ্গে মিললে ওটাকে আমরা সত্য বলে ধরে নিই। সেই কারণে আমার কাছে মনে হলো এই বইটা এই প্রজন্মের জন্য, যারা বুঝতে চাইবেন, যে পারবেন যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিহাস আছে, এবং সেইখানে আমাদের 2 ধর্মেরই, হিন্দু মুসলিম যারা প্রাগ্রসর তাদের অবদান আছে, সেই তাদেরকে স্মরণ করা, এবং আরেকবার আমরাও সেই দীক্ষায় দীক্ষিত হওয়া। এই একটি অংশ ছিল বইটির। আরেকটি অংশ আছে বইটির, যেটি হলো আপনার সক্রিয়তাবাদ, সাহিত্যের আমরা বলি শিল্প আসলে সমাজ বদলে কতটা ভূমিকা রাখতে পারে, ওই জায়গাগুলো ধরে কিছু প্রবন্ধ আছে। আরেকটি বই, এটা প্রথম বইয়ের কথা বললাম যে এই বইটি প্রকাশ করছে বিদ্যা। আরেকটি উপন্যাস আসছে আমার, সেই উপন্যাসটির নাম কল মি লাইকা। কল মি লাইকা, এই লাইকা মানে স্পেস ডগ, যে লাইকা আর কি। তো এই উপন্যাসটা প্রকাশ করছে আমাদের তুলনামূলকভাবে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান বলবো, ক্রিয়েটিভ ঢাকা। তো ক্রিয়েটিভ ঢাকার থেকে এই বইটি আসছে। তো এই বইমেলায় আমার আসলে এই দুটো বই, একটি ফিকশন, একটি নন ফিকশন। আচ্ছা, এবারে বইমেলায় যে বইগুলো দেখতে পাচ্ছেন আপনি, অন্যান্য বছরের তুলনায় কোনো ব্যতিক্রম দেখতে পাচ্ছেন বা নতুনত্ব কোনো কিছু আছে কিনা? নতুনত্ব বলতে প্রতি বছর বইমেলাটা তো আমাদের কাছে প্রতিবার দেখি, এবং আমাদের একটা প্রত্যাশার জায়গা থাকে কিছু কিছু জায়গা, যে দেখি যে হয়তো মেলা শুরু দেখে যেমন আপনার টয়লেট ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলি, এবার সেটি বেশ গোছানো, আমরা প্রায় 2-3 দিন পর থেকেই দেখছি সেটি তৈরি এবং প্রস্তুত। খাবারের ক্যান্টিন নিয়ে এক ধরনের অবজারভেশন থাকে, সেটিও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত, এবং মেলার বাইরে অনেকটা বলা যায় যে প্রকাশনা স্টলগুলো অনেক সময় বিব্রত হন যে খাবার মুখী কিনা যারা আসে তারা, সেইটা আমার মনে হয় মূল মেলার মধ্যে খুব একটা ইম্প্যাক্ট ফেলছে না। যারা আমরা প্রয়োজন সকাল থেকে থাকি, আমাদের তো ক্যান্টিন প্রয়োজন হয়। সব মিলিয়ে আমার মনে হয় যে গোছানো মেলা, এবং যে ব্যবস্থাপনাগুলো এই মুহূর্তে আছে, মেলার সংকট না, এটা আমাদের সারা দেশের সংকট এই মুহূর্তে।
আমরা সেটা অ্যাড্রেস করতে চাই যে আপনি দেখবেন ঢাকা বাংলাদেশের সবচেয়ে একটা দূষিত নগরী, 1 নম্বরেই কয়েকদিন ধরে বিদ্যমান। এবং আমরা জানি বইমেলার প্রায় প্রথম দিন ঘোষণা করা হয়েছিল যাতে ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়, বাতাসে এতটাই দূষণ ছিল। তো সেই হিসেবে মেলা প্রাঙ্গণে এই ধুলো ডাস্টের সমস্যাটা থেকেই যায়, কারণ এটা তো শুধু মেলা প্রাঙ্গণের সমস্যা না, সমস্যা সমস্ত দেশেরই, গোটা দেশেরই, আবার ইন জেনারেল ওয়ার্ল্ডেরই একটা বড় সমস্যা। এইটাকে আমার মনে হয় আমাদের একটু অ্যাড্রেস করতে হবে, শুধু বইমেলা না, দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে যে পরিবেশের ব্যাপারটি। আদারওয়াইজ মেলা আমার কাছে এ পর্যন্ত, আজকে যদি আমাদের 5 দিন মেলা হয়, আমার মনে হয় আদারওয়াইজ পঞ্চম দিন হিসেবে মেলা বেশ ভালো। মেলাতে যে বইগুলো এসেছে সেই বইগুলোর মধ্যে কোনো ভালো মন্দের বিষয়টা আপনি দেখছেন কিনা? আমি যখন বইমেলার সবসময় আমি লক্ষ্য রাখি কয়েকটি বিষয় আমার আগ্রহ, যেমন একটি প্রবন্ধ আর উপন্যাস থাকে, শেষক অনুবাদও থাকে অবশ্যই। তো আমি এবার দেখলাম যে খুব বিস্ময়কর, আমি গত কয়েক বছরের মেলায় এত সংখ্যক উপন্যাস একসঙ্গে প্রকাশ হতে দেখিনি। মানে বিপুল সংখ্যক, এবং আমাদের যারা অগ্রজ লেখক, যারা 80, 70, 90 এই দশকের যারা লেখক, অনেকেরই আমি দেখছি গত কয়েক বছর ধরে হয়তো উপন্যাস আসতো না, বই আসতো না কারো। তো এবার আমি দেখলাম যে, আমি এইটা দেখা মানে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে অনেকেরই বই আসছে, কিছু এসছে, কিছু হয়তো আর আমরা জানি কেবল মেলা 5 দিন, আরও আসবে। আর প্রবন্ধের বইয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে সাংঘাতিক রকমের মানে খুব আনন্দদায়ক ঘটনা, যে খুব ভালো ভালো কিছু প্রবন্ধের বই আসছে এবং কিছু সংকলন আসছে, কিছু চিরায়ত বই আসছে, কিছু বই আসছে যেগুলো আপনি জানেন যে হয়তো গবেষণালব্ধ বই, যেগুলো আমাদের মানে অষ্টাদশ শতাংশ বা শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর যারা আমাদের মনীষা, তাদের হয়তো কোনোটা অপ্রকাশিত চিঠি, কোনোটা অপ্রকাশিত হয়তো প্রবন্ধ, তো এইভাবে কিছু বই আসছে, কিছু জীবনী বই আসছে। সব মিলিয়ে আমি বলবো, আমি নিজে একটু এটা মধুর সমস্যা যে আমি লিস্ট করতে গেলে বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার বইয়ের মূল্য বেড়ে গেছে এবার। হ্যাঁ, তো কারণ আপনি জানেন যে কাগজ থেকে শুরু করে সব কিছুরই দাম বেড়ে গেছে। তো এত সংখ্যক ভালো বই, আবার বিপরীতে মূল্য বৃদ্ধি, তো এটা একটু সমস্যাই বলবো। তো সেই হিসেবে কিন্তু আমি পাঠক হিসেবে খুশি যে হয়তো বইমেলায় সব বই আমরা কিনতে পারবো না একসঙ্গে, প্রয়োজনও হয় না, আর সারা বছর ব্যাপী হয়তো আমরা কিছু ভালো বই এই মেলা থেকে যেগুলো বের হচ্ছে তা সংগ্রহ করব। তা আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা এই ফেব্রুয়ারি মাসেই, বইমেলাতে সবাই বই বের করে এবং প্রকাশকরা এই ফেব্রুয়ারি নিয়েই ব্যস্ত থাকে। তো বইমেলাটা যদি সারা বছর হতো তাহলে মানুষের এই ভিড়টা হতো না, বা মানুষ সারা বছরই একটা বইয়ের উৎসব থাকতো। এটাকে আপনি লেখক হিসেবে কিভাবে দেখছেন? এইটা সাংঘাতিকভাবে ক্ষতিকর আমাদের কালচারে, মানে সংস্কৃতির অঙ্গনে সব কিছুর মধ্যে একটা দেখি যে এই ধরনের একটা জট পেকে যায়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে শরীরের সব দেহের রক্ত যদি আপনার গলায় জমাট বাঁধে বা শরীরে কোনো একটা জায়গায়, সেটা তো সুস্বাস্থ্যের লক্ষণ না। তো এখন বই হওয়া উচিত সারা বছর ব্যাপী, কারণ আপনি জানেন যে প্রকাশনা ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করাতে হয়, তাহলে ওই যে বাজারে যতগুলো পক্ষ আছে কাজ করে, একদম বাধাই থেকে শুরু করে প্রত্যেকটা পক্ষ, যারা সবাই সারা বছর সমানভাবে কাজ পায়, সার্ভাইভ করতে পারে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যা হয়। আরেকটি ব্যাপার থাকে যে বইমেলার সময় শুধু বই করতে গেলে দেখবেন যে অনেকগুলো বই, যেটা হয় যে তাড়াহুড়ো করতে গিয়ে বইয়ের মুদ্রণ, এমনকি বানানজনিত বা সম্পাদনাজনিত ঘাটতি আমাদের চোখে পড়ে। এবং এবার যে সমস্যা হয়েছে কাগজের সংকট, এই যে একবার প্রকাশ করতে গিয়ে আপনি জানেন যে কাগজের সংকট, এবং বাধাই খানায় যারা কাজ করেন তারা এক ধরনের কোনো একটা ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার জন্য কাজ স্থগিত রাখছিল। তো সব মিলিয়ে আমার মনে হয় যে প্রকাশনার স্বাস্থ্যের জন্যই, এবং একই সঙ্গে প্রকাশনার সুস্বাস্থ্যের পাশাপাশি আমাদের যে লেখকদেরও, ধরুন আমি এবছর একটি বই করলাম, জানুয়ারি শেষ হলো, আমার ফেব্রুয়ারিতে বইটা প্রকাশ না হয়ে ওটা নেক্সট ইয়ার হোক, তাহলে বাই দিস টাইম আমি আর একটু সম্পাদনার কাজটা নিজেও করতে পারি। তো এই কালচারটা আমাদের তৈরি হওয়া খুবই দরকার, এবং বৃহত্তর অর্থেই দরকার। আমার ধারণা এটা কয়েকটা প্রকাশনা সংস্থা করেনও, বড় যারা আছেন বৃহত্তর, অন্যদেরও আমার মনে হয় এই সচেতন হওয়া উচিত, এবং লেখকদেরও, যে আমরা একেবারে ডিসেম্বর, জানুয়ারি বা নভেম্বরে পাণ্ডুলিপি না দিয়ে আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে পাণ্ডুলিপি দিব, সেইটা হয়তো ডিসেম্বরে, অথবা এবছর পাণ্ডুলিপি দিব, সেটা হয়তো 1-2 বছর পরেই বই হোক, অসুবিধা তো নাই। আমি সেইভাবেই দেখি বিষয়টাকে। আসলে শিশুদের কর্নারটা নিয়ে আপনার কোনো অভিব্যক্তি আছে কিনা? শিশুদের কর্নারটা আমার কাছে মনে হয় যে রাইটলি পুট, কারণ আপনি দেখবেন এই দিক থেকে বাচ্চারা সবসময় বাংলা একাডেমির এই পাশ দিয়েই যেতে চায় বইমেলায়, টিএসসির গেটের থেকে, কারণ বাংলা একাডেমিতেও আমরা জানি যে অভিভাবকরা নিয়ে আসেন, এই জায়গাটাও তো একটা গুরুত্ব আছে ঐতিহাসিক। তো একই সঙ্গে বাংলা একাডেমিতে বাচ্চাদেরকে নিয়ে আসা, এবং সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ওই গেটটা ব্যবহার করা মুখোমুখি, এবং শিশুদের স্টলগুলো সুবিন্যস্ত। কিন্তু আমি চাই, আমার ব্যক্তিগত লেখক হিসেবে প্রত্যাশা, যে জায়গাটা আরও মুখরিত হোক, এবং শিশুরা যাতে এসে একটা, অনেকটা বলি যে বিনোদন পাক, শুধু বই তো শুধু পড়ার মাধ্যম না, আমি চাই যে পুরো জায়গাটা তাদের কাছে যেন খুব ইনভাইটিং হয়।
এই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আবার বিচ্ছিন্নভাবে কোনো স্টল করতে পারবে না, স্টল তো তারা করবে। আমার ধারণা কর্তৃপক্ষ হিসেবে বাংলা একাডেমি এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্টে থাকেন তারা কাজ করছেন, বাট স্টিল আমার মনে হয় যে আরও কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রাখা যায় কিনা বাচ্চাদের জন্য। তাহলে বাচ্চারা তো শুধু শুক্র শনি আসবে না, কারণ আপনি সন্ধ্যার দিকে তো আর বাচ্চাদের স্কুল থাকে না, তো সেই ব্যাপারটি যাতে আর একটু আমরা খেয়াল রাখতে পারি। আচ্ছা, লেখকদের একটা আড্ডার জায়গার অভাব রয়েছে, আপনি লেখক হিসেবে কি মনে করেন বিষয়টা? লেখকদের আড্ডা, হ্যাঁ লেখক বা প্রকাশক আড্ডা হতে পারে, কিন্তু আমি দুটো জায়গা থাকে, এটা তো অবশ্যই খুব প্রয়োজনীয়, কারণ আমাদের সাহিত্যের ইতিহাসে আড্ডার একটা বড় ভূমিকা আছে। আমরা সেই বেলাল চৌধুরীদের জেনারেশনদের কথা শুনি, সেই প্রজন্ম 60-এর 50, 60, 70 পর্যন্তই, যে তারা আড্ডা কেন্দ্রিক ছিল এবং আড্ডার মধ্য দিয়ে তাদের মধ্যে অনেক আদান প্রদান হতো। এখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, বিচ্ছিন্ন হওয়ার ফলে যেটা হয়েছে যে অনেক ক্ষতি হয় আমাদের, এবং পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংও ক্ষতি হয়, যে কারণে দেখবেন যে আমরা একে অপরের প্রতি অকারণে ক্ষিপ্ত। আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কারণ ছাড়াই আক্রমণ করছে একজন আরেকজনকে, আমরা নিজেরা আক্রান্ত হচ্ছি। তো এটার কোনো মানে হয় না। আমার মনে হয় যদি আমরা একসঙ্গে বসি, আড্ডা দিই, তর্ক কুতর্ক সবই হোক, কিন্তু আড্ডার মধ্যে হলে কি হয়, তখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয় যে আমি আপনার অভিব্যক্তি টের পাচ্ছি, আপনার ক্ষোভটা আমার ওপর কেন, আমি হয়তো এটা পরিষ্কার করার সুযোগ পাচ্ছি। তো আমার মনে হয় যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে আড্ডা, এবং বইমেলা সেই সুযোগটা তৈরি করে দিতে পারে আমাদের। অনেক ধন্যবাদ মুজফ্ফর ভাই, খবরের কাগজের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং খবরের কাগজের যে চমৎকার আমি বলবো উপস্থাপনা, আমি খুব মুগ্ধ হয়েছি এইখানে এসে। তা আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।